সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদেরকে ক্লাস শুরু করার আগে একটা বিষয় জানিয়ে দিতে চাই যে তোমাদের ইউনিক আইডি সংক্রান্ত কার্যক্রম তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান আছে এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রদানকৃত অ্যাসাইনমেন্টগুলো তোমার বিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে। আমরা আশা করব তোমরা প্রতিনিয়ত বিদ্যালয়ের সাথে যোগাযোগ করে, সংশ্লিষ্ট বিদ্যালয়ের সাথে যোগাযোগ করে অ্যাসাইনমেন্টগুলো লিখে পুনরায় বিদ্যালয়ে জমা দেবে, কারণ আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা পর্যন্ত, নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়। যাই হোক, আজকে আমি তোমাদের হিসাব বিজ্ঞানের ছোট্ট একটা টপিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করা। আমরা জানি, অর্থাৎ নেট অ্যাকাউন্ট রিসিভেবল, আমরা দেনাদারকে ইংরেজিতে অ্যাকাউন্ট রিসিভেবল বলি। এই যে নেট অ্যাকাউন্ট রিসিভেবল বা নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে গিয়ে আমরা অনেকেই হেজিটেশনে পড়ে যাই। যে ছোট্ট এই টিপস যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা অবশ্যই ইনশাল্লাহ আমাদের নিট দেনাদারের পরিমাণ আমরা নির্ণয় করতে পারবো। আর নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করার জন্য তোমরা তো ইতিমধ্যেই জানো, হিসাব বিজ্ঞানের মধ্যে 3টি প্রশ্ন রয়েছে, খ, খ, গ, 2, 4, 4, টোটাল 10 নাম্বার রয়েছে। এই যে খ নাম্বারের মধ্যে বেসিক্যালি যে কোনো জায়গায়, যে কোনো অংশে হিসাব বিজ্ঞানের যে কোনো অধ্যায়ে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে বলে। বেসিক্যালি আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে নির্ণয় করতে বলে, যেটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট রয়েছে, এবং আমাদের রেওয়া মিলে ট্রায়াল ব্যালেন্সও নির্ণয় করতে বলতে পারে, এবং অন্যান্য হিসাবের ক্ষেত্রে নির্ণয় করতে বলতে পারে। আমরা খুব সহজে আজকে নিট দেনাদারের পরিমাণ কীভাবে নির্ণয় করে আমরা আজকে তোমাদের দেখাবো। আমাদের কতগুলো বিষয় দেনাদারের পরিমাণ নির্ণয় করতে গেলে, অর্থাৎ নেট অ্যাকাউন্ট রিসিভেবল নির্ণয় করতে গেলে আমাদের কতগুলো টিপস বা কতগুলো টপিক আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? যে সমন্বয়ের মধ্যে এই জিনিসগুলো আছে কিনা আমাদের প্রথমে দেখতে হবে, যে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত। কারণ ফেরত বা তোমার রিটার্ন, যেটা সেলস রিটার্ন আর পারচেস রিটার্ন, দেনাদারের ক্ষেত্রে আমাদের যে সেলস রিটার্নটা আমাদের ইফেক্টিভ হবে। যদি বিক্রয় ফেরত হয় তাহলে অবশ্যই দেনাদারের সাথে সাথে অন্তর্ভুক্ত হবে বা দেনাদারের সাথে অ্যাডজাস্ট হবে। কখন? যদি সেটা সমন্বয়ে থাকে, অর্থাৎ সমন্বয়ে যদি বিক্রয় ফেরত থাকে, আন্তঃফেরত থাকে, তাহলে এখানে দেনাদারের সাথে আমাদের নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে গেলে ওখানে আমাদের ইফেক্টিভ হবে। আর অলিখিত বিক্রয় যদি সমন্বয় থাকে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্টে যদি অলিখিত বিক্রয় থাকে, যেটা আনরেটিং পার সেলস, যেটা অলিখিত বিক্রয় আমরা বলি, যে অলিখিত বিক্রয় যদি থাকে তাহলে সেটা আমাদের দেনাদারের সাথে ইফেক্টিভ হবে। কোথায় থাকলে? এই যে সমন্বয়ে থাকলে বা অ্যাডজাস্টমেন্টে থাকলে। অনাদায়ী বা আদায়যোগ্য নয়, দেনাদারের উপর যদি কোনো টাকা বা কোনো হিসাব যদি অনাদায়ী অথবা আদায়যোগ্য নয়, যদি সমন্বয়ের মধ্যে থাকে, তাইলে সেটা এখানে ইফেক্টিভ হবে। কোথায়? নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে গেলে সেখানে আমাদের ইফেক্টিভ হবে। তারপর সন্দেহজনক দেনা সঞ্চিতি যদি তোমার রেওয়া মিলে থাকে, তাইলে রেওয়া মিলের অথবা অ্যাডজাস্টমেন্টে যদি থাকে, যেটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী বেসিক্যালি সমন্বয়গুলো থাকে, অ্যাডজাস্টমেন্টগুলো, সেখানে যদি সন্দেহজনক দেনা সঞ্চিতি যদি থাকে, তাহলে অবশ্যই আমাদের নিট দেনাদারের সাথে সেটা ইফেক্টিভ হবে। সবশেষে বা নিট দেনাদারের পরিমাণ শুরু করতে গিয়ে আমরা একটু দেখি যে অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার কাকে বলে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর আমাদের দাবি কি, অর্থাৎ অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর আমাদের প্রতিষ্ঠানের বা আমাদের দাবি হচ্ছে দেনাদার, যেটাকে আমরা অ্যাসেট হিসেবে জানি, কারেন্ট অ্যাসেট, অর্থাৎ চলতি সম্পদ। দেনাদার রেওয়া মিলের ডেবিট দিকেই অবস্থান করে, কারণ সকল প্রকার সম্পদগুলো রেওয়া মিলের ডেবিট দিকে হয়। আচ্ছা, যা হোক, আজকে আমি তোমাদের নিট দেনাদারের পরিমাণটা একটু নির্ণয় করে দেখাচ্ছি। চাপোজ আমরা মনে করি যে আমাদের রেওয়া মিলের মধ্যে দেনাদারের পরিমাণ 20,000 দেওয়া আছে। তাইলে সমন্বয়ের মধ্যে এই বিষয়গুলো দেওয়া আছে, অর্থাৎ এই বিষয়গুলো অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় যদি থাকে তাহলে আমরা লিখবো, না থাকলে লিখবো না। তাহলে আমরা সেটা কিভাবে বের করব? যে সমন্বয়ের মধ্যে মনে করো এখানে যে 4টা বিষয় আমি তোমাদের লিখেছি, এই 7টা বিষয় আছে। আমি জাস্ট এখানে অ্যাডজাস্টমেন্টের বিষয়গুলো তোমাদের একটা প্রতীকী লেখা আমি তোমাদের দেখাচ্ছি। মনে করো অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়ের মধ্যে দেওয়া আছে অলিখিত বিক্রয় 5,000 টাকা, আন্তঃফেরত বা বিক্রয় ফেরত 2,000 টাকা, সেটা অ্যাডজাস্টমেন্টে। দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়, এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% সন্দেহজনক দেনা সঞ্চিতি রাখতে হবে বা ধরতে হবে। তাহলে আমরা নিট দেনাদারের পরিমাণটা কীভাবে নির্ণয় করবো? আমরা একটা ছক অঙ্কন করতে পারি। সেক্ষেত্রে একটা ছক অঙ্কন করতে পারি। সেই ছকটা আমি তোমাদের জাস্ট একটু তোমাদের বোঝার জন্য অঙ্কন করতেছি। আমরা এখানে বিবরণ লিখতে পারি। প্রথমে আমরা বিবরণ লিখতে পারি। তাহলে টাকার পরিমাণ একটাও লিখতে পারি, আমরা টাকার পরিমাণ 2টাও লিখতে পারি। আমি তোমাদেরকে এখানে 2টা টাকার পরিমাণ লিখে দেখাবো। অবশ্য টাকা টাকা
আমরা এখানে সাপোজ মনে করো দেনাদারের পরিমাণ হচ্ছে কি 20,000 টাকা, আমরা এখানে 20,000 টাকা ধরলাম। প্রথমে আমাদের দেনাদারের টাকাটা অর্থাৎ রেওয়া মিলের মধ্যে যে দেনাদারের টাকাটা দেওয়া আছে সেই দেনাদারের টাকাটা আমাদের পুরো টাকাটা বসাতে হবে। তাইলে এখানে রেওয়া মিলের মধ্যে মনে করো ট্রায়াল ব্যালেন্সে দেনাদারের পরিমাণ দেওয়া আছে 20,000 টাকা। তাইলে জাস্ট আমরা এখানে লিখব দেনাদার 20,000। দেখো দেনাদার 20,000 টাকা আমরা লিখেছি, এরপরে কি এফেক্টিভ হবে, এরপরে দেওয়া আছে যে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত। এখানে অলিখিত বিক্রয় আছে, অনাদায়ী বা আদায়যোগ্য নয় এরকম কথাটি লেখা আছে, সন্দেহজনক দেনা সঞ্চিতি এরকম কথাটি লেখা আছে কোথায়, অ্যাডজাস্টমেন্টে। তারপর এখানে আমরা প্রতীকী যে একটা প্রশ্ন আমি তোমাদের এখানে দিয়েছি সেটা কি হয় আমরা একটু দেখি। অলিখিত বিক্রয়, তাহলে অলিখিত বিক্রয় যদি থাকে অবশ্যই আমাদের দেনাদারের সাথে সেটা যোগ করতে হবে। আমরা একটু লিখি অলিখিত বিক্রয়। তাহলে অলিখিত বিক্রয় আমরা এখানে দিচ্ছি কত, 5,000 টাকা। 5,000 টাকা লিখলাম। তাহলে এখানে যেহেতু যোগ, অলিখিত বিক্রিটা সবসময় দেনাদার নির্ণয় করতে গেলে আমাদের সেটা যোগ করতে হবে। তাহলে অলিখিত বিক্রিটা আমরা এখানে যোগ করি, তাহলে টোটাল হলো কত আমাদের 25,000 টাকা। ঠিক আছে। তারপরে দ্বিতীয় অপশন আছে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত। তোমাদের একটু বলে দিতে চাই, ফেরত দুই জায়গায় বসতে পারে, ট্রায়াল ব্যালেন্সের ভিতরে অর্থাৎ রেওয়া মিলের ভিতরে বসতে পারে, অথবা অ্যাডজাস্টমেন্টের ভিতরে, অ্যাডজাস্টমেন্টের মধ্যে আসতে পারে বা ভিতরে আসতে পারে। যদি এই বিক্রয় ফেরতটা বা আন্তঃফেরতটা যদি রেওয়া মিলের মধ্যে হয় তাহলে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে গেলে সেখানে কোনো ইফেক্টিভ হবে না, সেখানে তার সাথে যোগ বিয়োগ গুণ বা কিছুই হবে না। তবে কথা থাকে যে এই বিক্রয় ফেরত বা আন্তঃফেরত যদি সমন্বয়ের সাথে যদি থাকে তাহলে অবশ্যই সেটা দেনাদারের সাথে ইফেক্টিভ হবে, দেনাদারের সাথে অন্তর্ভুক্ত হবে। সেটা যোগ হয় না বিয়োগ হয় আমরা এখানে একটু দেখব। ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত। তাইলে যদি দেনাদারের পরিমাণ যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে অবশ্যই আমাদের সেটা বাদ দিতে হবে, দেনাদার থেকে সেটা বাদ দিতে হবে। যেমন বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত আমি জাস্ট এখানে ব্র্যাকেট দিয়ে সমন্বয় লিখে দেবো, যেহেতু এটা সমন্বয়ে আছে। বিক্রয় ফেরত কত, 2,000 টাকা। তো আমরা বাদ দিয়ে কত দিলাম, 23,000। আমাদের দ্বিতীয় অপশন শেষ। তৃতীয় অপশনে বা তৃতীয় পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% সন্দেহজনক দেনা সঞ্চিতি ধরতে হবে বা রাখতে হবে। তাইলে যদি আদায়যোগ্য নয়, দেনাদারের অর্থাৎ হিসাব চলাকালীন সময়ে, হিসাব ক্লোজিংয়ের সময়ে যদি কোন দেনাদারের কোনো টাকা যদি আমরা ওই হিসাব চলাকালীন সময়ে না পাই তাইলে সেটা দেনাদার থেকে বাদ দিতে হবে। কারণ আমরা ওখানে আমাদের দেনাদারটা কি কমে গেছে, কমে যাওয়ার অর্থটা হচ্ছে বাদ দেওয়া। তাইলে কত টাকা আদায়যোগ্য নয়, দেনাদারের 1,000 টাকা আদায়যোগ্য নয়। তাইলে আমরা এখানে লিখতে পারি বাদ অনাদায়ী, অনাদায়ী পাওনা। আমরা অনাদায়ী পাওনা, এখানে আমরা অনাদায়ী পাওনা লিখতে পারি। তাহলে এখানে কত টাকা দেখো শিক্ষার্থী বন্ধুরা, 1,000 টাকা। তাহলে এখন কত হলো আমাদের 22,000। তারপরে আরেকটা পয়েন্ট এখানে থেকে গেছে যে অবশিষ্ট দেনাদারের উপর 5% সন্দেহজনক সঞ্চিতি ধরতে হবে। অর্থাৎ উপরে সবগুলো যোগ বিয়োগ করার পরে যে টাকাটা অবশিষ্ট থাকবে তার উপর 5% সন্দেহজনক দেনা সঞ্চিতি ধরতে হবে। সেটাও কিন্তু কি দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে বের করব, 5% বলছে, অবশিষ্ট দেনাদার আমরা কত পাইছি এখন, যোগ বিয়োগী অর্থাৎ অলিখিতটা আমরা যোগ করছি, বিক্রয় ফেরতটা আমরা বাদ দিচ্ছি, অনাদায়ী পাওনাটা আমরা বাদ দিচ্ছি। তাহলে অবশিষ্ট আছে কত, 22,000 টাকা। এই 5% আমরা কিভাবে বের করব, 22,000 এর কত পার্সেন্ট, 5%। আমরা ক্যালকুলেটর ইউজ করে করতে পারি। আমরা এখানে অঙ্কের সরাসরি গণিতের মাধ্যমে বা অঙ্কের মাধ্যমে করতে পারি। তাহলে পার্সেন্টের জন্য 100, তাহলে এখানে 22,000 টাকা ইন্টু 5। তাহলে এই শূন্য গেল, এই শূন্য গেল, তাহলে কত, 220 গুণ 5। তাহলে আমরা এখানে এটা কত হচ্ছে, তাহলে 1100, 0 গেল, তাইলে 5 0 5 2 10 1 5 1100। তাহলে কত, 1100 টাকা। তাহলে এখানে আমরা বাদ, এইটা বাদ যাবে, বাদ সন্দেহজনক দেনা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি কত, 1100
টাকা। তাহলে এখন আমরা কত টাকা লিখতে পারি? এখন আমরা তাইলে 22,000 থেকে যদি 1100 টাকা যায়, তাহলে 0 0 10 9 2 0 1, তাহলে 20,000 কত? 900। 20,900 টাকা আমরা দ্বিতীয় করে এখানে লিখতে পারি। জাস্ট এতটুকুই আমাদের। তাইলে নির্দানাদারের পরিমাণ আমরা কত পাচ্ছি? 20,900 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই সিম্পল এই টপিকটা হয়তো তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদের আরেকটু জানিয়ে দিতে চাই যে নির্দানাদারের পরিমাণ কিভাবে আমরা নির্ণয় করব। নির্দানাদারের পরিমাণ নির্ণয় করতে আমরা এই কৌশলটা যদি আমরা ইউজ করি বা অ্যাপ্লাই করি, তাহলে আমরা খুব সহজেই নির্দানাদারের পরিমাণটা আমরা নির্ণয় করতে পারবো। নেট অ্যাকাউন্ট রিসিভেবল, দেখো দেনাদার যদি সাথে আওয়ামিলের মধ্যে থাকবে, দেনাদার যদি সাথে, তাইলে দেনাদার যদি থাকে দেনাদারের টাকাটা আমরা এখানে নিয়ে আসবো। অলিখিত বিক্রয় থাকলে যোগ করব, না থাকলে নাই। তারপরে বিক্রয় ফেরত যদি থাকে তাইলে সেটা বাদ দিব, না থাকলে নাই। অনাদায়ী পাওনা যদি থাকে সেটার অ্যাডজাস্টমেন্ট বা তোমার সমানের মধ্যে থাকতে পারে, সেটা থাকলে লিখব, না থাকলে নাই। সন্দেহজনক দেনা সঞ্চিতি সেটা থাকলে লিখব, না থাকলে নাই। তাহলে এখানে যে যে পয়েন্টগুলো আছে সে পয়েন্টগুলো আছে কিনা, যদি সমন্বয়ের মধ্যে সেই পয়েন্টগুলো যদি থাকে, সেই পয়েন্টগুলো যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে, সেটা আমাদের জানতে হবে। আমি তোমাদের একটু দেখাতে চাই। অলিখিত বিক্রয় যদি সমন্বয়ের মধ্যে থাকে তাহলে অবশ্যই সেটা যোগ করতে হবে। আর বিক্রয় ফেরত বা আন্তঃফেরত যদি সমন্বয়ে থাকে বাদ দিতে হবে। রেওয়ামিলের মধ্যে থাকলে সেই বিক্রয় ফেরতটা দেনাদারের সাথে ইফেক্টিভ হবে না, দেনাদার থেকে বাদ যাবে না। যদি সেটা সমন্বয়ের মধ্যে থাকে তাহলে অবশ্যই সেটা বাদ দিতে হবে। তারপরে অবশিষ্ট দেনাদারের যে 5% সঞ্চিতি ধরতে হবে। তাহলে এই 5%টা আমরা কিভাবে বের করবো? 5%টা বের করবো আমরা উপরোক্ত পয়েন্টগুলো যোগ বিয়োগ করার পরে যে টাকাটা থাকবে, এখানে 22,000 টাকা আছে, ওই 22,000 টাকার উপরেই কিন্তু আমাদের 5%টা আমরা এখানে বের করছি। বের করার পর যে টাকাটা থাকবে, যে টাকাগুলো থাকবে, সেগুলো হচ্ছে কি নির্দানাদারের পরিমাণ। আর তোমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যদি মনে করো এখানে দেনাদার আছে, লিখিত বিক্রয় আছে, তাহলে আর অন্য কোনো পয়েন্ট নাই। তাহলে দেনাদারের সাথে লিখিত বিক্রয়টা যোগ করে যেটা হবে সেটা হচ্ছে কি নির্দানাদারের পরিমাণ। আর দেনাদারের সাথে দেওয়া আছে মনে করো অনাদায়ী পাওনা আছে, তাহলে অনাদায়ী পাওনাটা বাদ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে কি তোমার নির্দানাদারের পরিমাণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাদের লাইভ ক্লাস ক্লোজ করার পর তোমাদের যদি বুঝতে কষ্ট হয়, তাহলে তোমরা আরেকটু যদি এই ক্লাসটা যদি রিপিট করো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ক্লাস তোমাদের সামনে হাজির করব। তোমাদের আরেকটা কথা বলতে চাই, আবারও বলতে চাই, বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়েছে। তোমরা বিদ্যালয়ের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট অ্যাসাইনমেন্টগুলো সংগ্রহ করে তার উত্তর লিখে বিদ্যালয়ে জমা দেবে। এবং কোভিড-19 কারণে আমাদের যে বিদ্যালয় বন্ধ রয়েছে আগামী ফেব্রুয়ারি 6 তারিখ পর্যন্ত, সে পর্যন্ত তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাসা থেকে প্রয়োজনে বের হবে না। যদি বের হতে হয় তাহলে তোমরা অবশ্যই মাস্ক পরিধান করবে। এই আশা রাখতেছি তোমাদের প্রতি। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।